সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। যারা বাসায় বসে সরাসরি দেখছেন, যারা ফেসবুক লাইভে দেখছেন, যারা পরবর্তীতে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইউটিউবে দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন আমাদের সাথে। আজকের অনুষ্ঠানটি কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ এবং এটি 3 ভাগে ভাগ করা। আমি প্রতিটি অংশ তুলে ধরবো আপনাদের কাছে। কিন্তু আজ সকালে বেরিয়েছে আমেরিকার জব রিপোর্ট, আমরা যেটিকে কর্মসংস্থান রিপোর্ট বলে থাকি। এটি দিয়েই শুরু করব। এটির সাথে অন্যান্য সম্পর্ক কেমন আছে সেটি আমরা জানবো, এবং স্মল বিজনেস যারা আছেন তাদের জন্য একটি খবর আছে, সেটি আমি তুলে ধরবো কিছুক্ষণ পরে। চলুন তাহলে শুরু করব জব রিপোর্টস। ওকে, সো যেটি আপনারা দেখছেন সেটি হচ্ছে দিস ইজ স্ট্রেট কামিং ফ্রম BLS, ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স। আমেরিকার অর্থনীতি অর্থাৎ US ইকোনমি নতুন করে কর্মসংস্থান তৈরি করেছে 2,27,000 ইন দ্য মান্থ অফ নভেম্বর। একই সময়ে আনএমপ্লয়মেন্ট রেট যেটি দেখছেন 2,27,000, এটি হচ্ছে আসল কাজ। পরবর্তী চার্টটি আমরা যদি দেখি সেটি আমরা দেখতে পারবো যে ওকে, তারপরেরটি যদি আমরা একটু দেখি, ওকে আগেরটি আমরা একটু পরে দেখব। আনএমপ্লয়মেন্ট রেট বেড়েছে। ইতিপূর্বে এটি ছিল 4.1%, সেটি বেড়ে দাঁড়িয়েছে 4.2%। সো দ্য রেজাল্ট বিট এক্সপেকটেশন। অর্থনীতিবিদরা যা আশা করেছিলেন, যে নাম্বারটি আমাদের দিয়েছিলেন সেটি ছিল 2,20,000, 18,000 থেকে 20,000। সো দিস রেজাল্টস বিটস এক্সপেকটেশন। 2,27,000 নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। ইটস আ ভেরি স্ট্রং নাম্বার। নাও এই কথাটি আপনারা মনে রাখবেন, কারণ এটির সাথে সামথিং ভেরি স্ট্রেঞ্জের সাথে একটি কথা যুক্ত হবে, সেটি আমি তুলে ধরবো আপনাদের কিছুক্ষণের মধ্যেই। কাজী মনিরুজ্জামান দেখছেন টেরিসি থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, সো কিপ দিস ইন মাইন্ড বিকজ দিস টাইজ উইথ সামথিং রিয়েলি স্ট্রেঞ্জ, সেটি আমি তুলে ধরবো কিছুক্ষণের মধ্যে। সো কি একটু আগের যেই স্লাইডটি দেখছিলাম সেটিতে যে আপনারা যেটি এখন দেখছেন এটি হলো কোন কোন সেক্টরে কোন ধরনের কাজ তৈরি হয়েছে। ইট স্ম্যাশড প্রিভিয়াস মান্থ। আপনারা জানেন গত মাসে শুধুমাত্র 12,000 কর্মসংস্থান তৈরি হয়েছিল, রাইট? ওকে, সো এটি একেবারে উড়িয়ে দিয়েছে গতবারের নাম্বার। আপনারা যেটি দেখছেন এখন, এভরিথিং যা দেখছেন appears to be solid, সব কিছু দেখতে একেবারে সলিড। হেলথ কেয়ার, যেটি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, নতুন করে যুক্ত করেছে 54,000 কর্মসংস্থান। লিজার অ্যান্ড হসপিটালিটি, ধরে নেবেন বার অ্যান্ড রেস্টুরেন্টস, 53,000 কর্মসংস্থান তৈরি হয়েছে। গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্ট জব তৈরি হয়েছে 33,000। যদিও এই রিপোর্টটি যিনি পড়বেন, পুঙ্খানুপুঙ্খভাবে পড়বেন, একদম আদ্যপান্ত অনেক সময় ব্যয় করে, ছোট্ট করে একটু হলে দেখবেন যে ফেডারেল সরকার 10,000 কর্মচারী ছাঁটাই করেছেন। সো ফেডারেল এমপ্লয়িজ লস 10,000। সেটি খুব ভালো করে না পড়লে দেখা যাবে না, এটি এখানে তুলে ধরা হয়নি। ওকে, সো অলদো জবস আর অ্যাডেড, কিছুক্ষণ আগে ওকে, থ্যাংক ইউ, যদিও কর্মসংস্থান বেড়েছে, মেনি জবস আর অ্যাডেড, আনএমপ্লয়মেন্ট কিন্তু বেড়েছে। দ্য আনএমপ্লয়মেন্ট রেট ক্লাইম্বড হায়ার, যেটি আপনারা দেখছেন স্ক্রিনে। তার কারণ, অনেক কারণ অনুসন্ধান করতে গিয়ে, যেটি যৌক্তিকভাবে আমি আলিয়া, থ্যাংক ইউ, আপনাকেও সালাম। ওকে, যেটি আমি বের করলাম সেটি হলো এরকম। লেবার ফোর্স অর্থাৎ কর্মসংস্থান খোঁজার ক্ষেত্রে যে পার্টিসিপেশন থাকে, আমি যে কাজ খুঁজে থাকি, সেটির রেট কমে এসেছে, অর্থাৎ কম সংখ্যক মানুষ কাজ খুঁজছেন, যার কারণে আনএমপ্লয়মেন্টই বেড়েছে, কিন্তু এমপ্লয়মেন্ট বেড়েছে। ওয়েজেস অর্থাৎ আমরা যে বেতনটি পেয়ে থাকি কাজের বিনিময়ে, ওয়েজেস আর নাও গ্রোয়িং, অর্থাৎ আপনি আগে যা বেতন পেতেন, এই বেতনের প্রবৃদ্ধির হার বেড়েছে। কতখানি বেড়েছে? বেশ ভালো পরিমাণ। দ্য গ্রোয়িং রেট ইজ 4%, 4% বেড়েছে। So this is very important for Federal Reserve to make sure that happens. কারণ কি, ফেডারেল রিজার্ভকে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেডারেল রিজার্ভের জন্য। নাজমুল দিদার দেখছেন উডব্রিজ, ভার্জিনিয়া, স্বাগত আপনাকে। ওকে, সো ফেডারেল রিজার্ভের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে এটি হয়। স্লোয়িং ডাউন ওয়েজেস, ফেডারেল রিজার্ভের জন্য দুটি কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্লোয়িং ডাউন ওয়েজেস ইনফ্লেশন তারা বলে থাকে, অ্যান্ড ইট হ্যাপেন্স। এবং এটি তারা চান না যে আপনার বেতন ভাতাদি ব্যাপক হারে বেড়ে যাক, কারণ ইনফ্লেশন তাহলে বেড়ে যাবে, আপনি খরচ করবেন বেশি। এইটির জন্য ফেডারেল রিজার্ভরা খুব শক্তভাবে এটি কন্ট্রোল করে থাকেন। ওকে, নাও হিয়ার ইজ ওয়াই থিংস গেট ইন্টারেস্টিং অ্যান্ড স্ট্রেঞ্জ। এখন যেখানে যাচ্ছি আমি, যে জিনিসগুলো আলোচনা করবো, সেই জায়গাটিতে ইট বিকামস ইন্টারেস্টিং এবং অদ্ভুত একই সাথে। রিমেম্বার,
মনে রাখবেন, ওয়াই ইজ দ্য ফেডারেল রিজার্ভ কাটিং ইন্টারেস্ট রেট? কেন ইন্টারেস্ট রেট কমান ফেডারেল রিজার্ভ? এটি নিশ্চয়ই অনেকবার আলোচনা করেছি, আপনাদের অনেকে মনে থাকার কথা, আমার মনে হয় আপনারা অনেকেই জানেন। রিমেম্বার, ওয়াই ইজ দ্য ফেডারেল রিজার্ভ কাটিং ইন্টারেস্ট রেটস রাইট নাও? এই মুহূর্তে জব মার্কেট ইজ স্ট্রং, কাজের যে বেতন পাচ্ছেন সেটিও ভালো হচ্ছে। তার কারণ, তাহলে কেন কাটবে তারা? তার কারণ তাদের যে ব্যাখ্যাটি আছে, ইটস বিকজ দেয়ার ন্যারেটিভ ইজ, এটি হচ্ছে এরকম, তারা ইন্টারেস্ট রেট কমাবেন টু সেভ দ্য লেবার মার্কেট। লেবার মার্কেট সেভ করার জন্য তারা এটি যাতে আরও খারাপের দিকে না যায়, টু প্রিভেন্ট ডিটিওরিয়েশন। ওকে, বাট আপনারা সবাই নাম্বারটি দেখলেন, যে সব পরিসংখ্যান আমি তুলে ধরলাম আপনাদের কাছে, যে নতুন করে কর্মসংস্থান তৈরি হয়েছে 2,27,000। কাজেই লেবার মার্কেট উইক না, দুর্বল না, স্পেশালি নভেম্বর আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো আপনি হয়তো চিন্তা করছেন এবং অনেকেই মনে করছেন তাহলে ফেডারেল রিজার্ভ সম্ভবত ইন্টারেস্ট রেট কমাবেন না। সো ইউ উড থিঙ্ক দ্যাট ইট ইজ লেস লাইকলি দ্যাট দ্য ফেডারেল রিজার্ভ উড নট কাট ইন্টারেস্ট রেট। ঠিক আছে, এর সাথে আরেক মজার ব্যাপার হচ্ছে দ্য 2-year ট্রেজারি ইয়েল্ড। আপনারা জানেন 2 years, 3 years, 5 years এবং 7 years ট্রেজারি ইয়েল্ড যেটি থাকে 10 years, স্পেশালি 10 years ট্রেজারি ইয়েল্ডের সাথে ইন্টারেস্ট রেট, মর্টগেজ ইন্টারেস্ট রেটের ওতপ্রোত সম্পর্ক থাকে। সো দ্য 2-year ট্রেজারি ইয়েল্ড উইচ ইজ সেন্সিটিভ, কিসের জন্য? যে রেট এক্সপেকটেশন থাকে এটির সাথে খুব সেন্সিটিভিটি থাকে, তার ওঠানামা করে, এটিও কমেছে, হ্যাজ ড্রপড অ্যাজ এক্সপেকটেশন ফর রেট ইন্টারেস্ট রেট কাট। যখন এই ইন্টারেস্ট রেট কাটে যখন অনেকে মনে করছিলেন যেটা কমে আসবে, তখন এটিও ড্রপ করেছে। আপনারা মনে রাখবেন, ফেডারেল রিজার্ভ তারা বসছেন তাদের আলোচনা টেবিলে, দ্য ফেডারেল রিজার্ভ মিটস লেটার দিস মান্থে, এই মাসের শেষের দিকে তারা বসছেন, এবং অনেকেই আশাবাদ ব্যক্ত করছেন এবং অনেকে আশা করছেন, এবং তাদের আশা উপরের দিকে যাচ্ছে যে ইন্টারেস্ট রেট কমতে যাচ্ছে। মার্কেট রাইট নাও, দ্য স্টক মার্কেট অ্যান্ড মার্কেট ওভারঅল, এবং বিশেষজ্ঞ যারা আছেন অর্থনীতির, মার্কেটস নাও প্রাইসিং ইট ইজ লাইকলিহুড, খুব সম্ভবত যে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমাতে যাচ্ছেন আরও এক দফা। কতখানি? কোয়ার্টার অফ এ পার্সেন্টেজ পয়েন্ট। এটি মার্কেটের আশাবাদ। নাও এই রিপোর্টটি যখন বের হলো, আমি চট করে স্টক মার্কেটের অবস্থা বুঝে নেওয়ার চেষ্টা করলাম যে তাদের ইন্ডিকেশন কোথায়। মেজর ইউএস স্টক ইন্ডেক্স সব কিছু খুলেছে এই রিপোর্ট বের হওয়ার পরে, কারণ রিপোর্টটি 8:30টায় প্রকাশিত হয়ে গেছিল। S&P 500 এবং টেক হ্যাভি ন্যাসড্যাক দুটি আপ ছিল 0.3%, উইচ ইজ হিউজ। ইনভেস্টার তারা যে রিয়াকশন দিচ্ছেন জব মার্কেটের নাম্বার দেখে, তারা বলছেন দ্যাট অ্যাপিয়ার্স টু কিপ অন ট্র্যাক। তারা বলছেন যে তাদের দেখে শুনে মনে হচ্ছে তারা যেই ট্র্যাকে ছিলেন, অর্থাৎ ফেডারেল রিজার্ভ যেই ট্র্যাকে আছেন ফর আরেকটি ইন্টারেস্ট রেট কাট এই মাসে, সেটি হয়তো হতে যাচ্ছে আফটার দিস রিপোর্ট, জব রিপোর্ট করে। দ্য রিপোর্ট, বলছি কে বলেছেন, দ্য রিপোর্ট আই কোট কেম আউট রাইট ইন দ্য গুড লাকস জোন ফর দ্য ইনভেস্টার। কে বলছেন এই কথা? জশ জ্যামার, যিনি ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি অ্যানালিস্ট ফর ক্লিয়ার ব্রিজ ইনভেস্টমেন্ট। ওকে, কিন্তু আমরা যারা কাজ করি আপনাদের জন্য, স্পেশাল টিভি হয়ে আমরা যারা সাংবাদিক, আমরা যারা অনেক সময় ব্যয় করি, দ্য মোর আই লুক ইন টু দিস নাম্বার, যত আমি এই নাম্বারগুলোর দিকে দেখি ততই আমি অবাক হই। আর কিছু জিনিস আমার একেবারে চোখে পরিষ্কার হয়ে আসে। সো দ্য মোর আই লুক অ্যাট দিস নাম্বারস, দ্য মোর স্টাক আই অ্যাম বাই দ্য শার্প ডিভাইড। একটি চরম ডিভাইড, অর্থাৎ একটি ধারা তৈরি হচ্ছে, দুটি ভাগে ভাগ করা। দ্য লেবার মার্কেট রাইট নাও, এই মুহূর্তে লেবার মার্কেট দুটি ভাগে ভাগ হয়ে গেছে। যদি আপনি ওই দলের লোক হয়ে থাকেন যার একটি কর্মসংস্থান আছে, যার কাজ আছে, ইফ ইউ হ্যাভ এ জব, থিংস আর ভেরি গুড ফর ইউ, আপনার জন্য অবস্থা বেশ ভালো, কারণ বেতনও বাড়ছে আগের তুলনায়, তো অবশ্যই না বেড়ে থাকলেও আগের তুলনায় বেশি ইনকাম আছে আপনার। সো কিছু কিছু ক্ষেত্রে ইটস আউটপেসিং দ্য ইনফ্লেশন। বেতন ভাড়ার যে হারটি আছে কিছু কিছু ক্ষেত্রে এটি কিন্তু ইনফ্লেশন যে হার আছে তার চেয়েও বেড়েছে আপনার বেতনের হার। তালুকদার, থ্যাংকস। টিভিএন, থ্যাংক ইউ আপনাকেও। ওকে, নাও অ্যান্ড লে অফ যেটি আছে, অর্থাৎ যে হারে ছাঁটাই করা হচ্ছিল কর্মী, সেটিও বেশ কমে এসেছে, অলমোস্ট থেমেই গেছে বলতে পারেন আপনি, কিছু ব্যতিক্রম ছাড়া। বাট এটি হচ্ছে একটি দল। আরেকটি দল কারা আছে? ইফ ইউ ডোন্ট হ্যাভ এ জব, যদি আপনার এই মুহূর্তে কোনো কাজ নেই, আপনি বেকার বসে আছেন, আপনার জন্যে অপরচুনিটি অথবা সুযোগ
খুবই কম। If you don't have a job, there are fewer opportunities available for you. হাতে গোনা খুব কম সংখ্যক কর্মসংস্থানই আপনার কাছে অ্যাভেলেবল আছে অ্যাপ্লাই করার জন্য। এবং যা অবস্থা তাতে দেখে শুনে মনে হচ্ছে ইটস গেটিং মোর লাইকলি দ্যাট ইউ উইল স্ট্রাগল। যাদের কাজ নেই তারা কাজ খুঁজতে যেয়ে খুব স্ট্রাগল করবেন টু ফাইন্ড এ ওয়ার্ক। এই দুটি ভাগে এখন লেবার মার্কেট বিভক্ত। এটি হচ্ছে আমার অ্যানালিসিস। নাও দ্য ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমাবেন ডিসেম্বরে। অবস্থা দৃষ্টিতে আমার দেখে মনে হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন আসলে দ্য ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমাবেন কি না ইন দেয়ার নেক্সট মিটিং, সেটি হচ্ছে আসল প্রশ্ন। এখন তাদের নেক্সট মিটিং যেটি আছে, দেয়ার নেক্সট মিটিং ইট টেকস প্লেস অন ডিসেম্বর 18, আর ডিসেম্বর 18 তারিখে তারা মিলিত হতে যাচ্ছেন, পূর্ব নির্ধারিত, অনেকবার বলেছি আমি। ওকে, সো less than 3 weeks, 3 সপ্তাহ কম, 2.5 weeks ago, 2.5 সপ্তাহ আগের কথা, সিপিআই ইনফ্লেশন রিপোর্ট বের হয়ে এসেছিল, সেটা নিয়ে আলোচনা করেছি 2 সপ্তাহ আগে। আফটার দ্য সিপিআই ইনফ্লেশন রিপোর্ট, এটি যদি আমরা দেখি, ওকে, বের আসার পর যে চার্টটি আপনারা দেখছেন, মার্কেট এক্সপেকটেশন, ওয়াল স্ট্রিট পণ্ডিত যারা আছেন তাদের এক্সপেকটেশন ছিল 82.3% সম্ভাবনা যে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমাতে যাচ্ছেন তাদের ডিসেম্বর মিটিংয়ে। সো যেটি আপনারা দেখছেন অন স্ক্রিনে, এটি সরাসরি আসছে সিএমই ফেড ওয়াচ টুল, আপনারাও খুঁজে দেখে নিতে পারেন, ইটস অ্যাভেলেবল ফর পাবলিক। কিন্তু তারপর সিন্স দেন, তারপর হাউ দ্য মার্কেট রিয়াক্টেড অ্যান্ড এক্সপেকটেশন হ্যাভ চেঞ্জ, এক্সপেকটেশন কিন্তু পরিবর্তন হচ্ছে। এখন সম্ভাবনা হচ্ছে ইন্টারেস্ট রেট কমার আরও উপরে চলে গেছে, অর্থাৎ ইন্টারেস্ট রেট যে কমবে এই সম্ভাবনা বেড়েছে 82.3% থেকে, আমি যখন দুপুরে দেখছিলাম 86.9%। এই অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগে যখন আমি চেক করেছি দেখলাম এটি 87.1%, অর্থাৎ ইন্টারেস্ট রেট যে কমবে তার সম্ভাবনা বেড়ে গেছে 87% উপর। অ্যান্ড অফকোর্স 13.1% লোক আছেন যারা মনে করছেন ফেডারেল রিজার্ভ কিছুই করবেন না, ফেড ডাজ নাথিং, নো কাট, নো ইন্টারেস্ট রেট কাট অ্যাট দিস মিটিং। তাদের সম্ভাবনা, তাদের সংখ্যা শতকরা হিসাবে 13%। সো দ্য এক্সপেকটেশন হচ্ছে অফ দ্য রেট কাট হ্যাভ গান আপ, এক্সপেকটেশন রেট কাটের বেড়েছে। শারমিন ফৌজিয়া বলছেন এভরি ডে এভরিথিং প্রাইস অনলি ইনক্রিজেস বাট নো ইনকাম ইনক্রিজেস, হাউ পিপল লিভ ডে বাই ডে, পিপল আর মোর স্ট্রাগলিং। ইয়াস শারমিন ফৌজিয়া, আমি আপনার সাথে একমত। নাম্বার কি বলছে আমি ইতিপূর্বে অনেকবার বলেছি এই অনুষ্ঠানে, যে নাম্বারগুলো দেখানো হচ্ছে, আমি নাম্বারগুলোর প্রতি, পরিসংখ্যানের প্রতি সন্দিহান। কারণ রিফ্লেক্ট আসল যে মার্কেটে যে সাধারণ মানুষের যে অবস্থা সেটির সাথে এই পরিসংখ্যানগুলোর মিল কম। এনিওয়ে, আমি আসছি সেই প্রসঙ্গে কিছুক্ষণের মধ্যে, কিছুক্ষণ পর। ফরহাদে বা স্বপ্না দেখছেন, ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ওকে, রাইট। সো যে রেট কাটের সম্ভাবনা সেটি বেড়েছে, তার কারণ, আরেকটি কারণ হচ্ছে অফিসিয়াল জিডিপি রিপোর্ট বের হয়ে এসেছে, যেটি এটি হচ্ছে ইন্টারেস্ট রেট বাড়ার পর, মানে এই আজকের বার হওয়ার পর এখন যেটি দেখছেন সেটি হচ্ছে জিডিপি রিপোর্ট। সো থার্ড কোয়ার্টার, আমরা আছি ফোর্থ কোয়ার্টারে, থার্ড কোয়ার্টারের রিপোর্ট বেরোচ্ছে 2024 সালের। জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ একটি দেশের সামগ্রিকভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি কোন দিকে যাচ্ছে সেটি তার ইন্ডিকেশন। ইট কেম আউট পজিটিভ 2.8%, 2.8% পজিটিভ। তার অর্থ হচ্ছে এটি সবসময় কনসিডার করা হবে আ ভেরি স্ট্রং ইকোনমিক গ্রোথ, অত্যন্ত শক্তিশালী একটি অর্থনীতি যারই হবে 2 উপরে বা এই ধরনের গ্রোথ হয়ে থাকে, প্রবৃদ্ধি হয়ে থাকে, আপনি ধরে নেবেন অর্থনীতি যথেষ্ট শক্তিশালী হচ্ছে। সো হিয়ার ইজ হোয়াট দ্য রিপোর্ট সেইজ, আপনারা যেখানে হাইলাইট করে রেখেছি আমি লাল দাগ দিয়ে, সেখানে বলছে দ্য ইনক্রিজ ইন জিডিপি, রিয়েল জিডিপি, এই জিডিপি প্রবৃদ্ধির হার বাড়ার আসল প্রাইমারি কারণটি হচ্ছে ইনক্রিজেস ইন কনজিউমার স্পেন্ডিং। আমি আপনি যে খরচ করছি সেটা আমরা খরচ করেই যাচ্ছি, আমাদের খরচ বাড়ছে এবং আমরা খরচ করে যাচ্ছি, এটি ছিল অন্যতম। এছাড়াও অন্যান্য বিষয় যেটি এই প্রবৃদ্ধির ক্ষেত্রে প্রভাব ফেলেছে সেটি হচ্ছে এক্সপোর্ট, ফেডারেল গভর্নমেন্টের স্পেন্ডিং এবং নন রেসিডেন্সিয়াল ফিক্সড ইনভেস্টমেন্ট, এটি অন্য একটি ব্যাপার, আরেকটি কথা। এই কয়েকটি খাতের জন্য জিডিপি প্রবৃদ্ধি হার বেড়েছে। সো ইফ ইউ ডিড নট গেট দিস মেমো, আপনি যদি না জেনে থাকেন এখনো, পরবর্তী স্ক্রিনটি যদি আমরা দেখি, ওকে,
আপনি এখনো যদি বুঝতে না পারেন কি বলার চেষ্টা করছি, ফেডারেল গভর্নমেন্ট অর্থাৎ সরকার আমাদের বলছেন, ইফ ইউ ডিড নট গেট দ্য মেমো, যে ইকোনমি ইজ ডুইং গ্রেট, কিন্তু আমাদের যারা দেখছেন তারা অনেকে আমার সাথে একমত হবেন যে তারা ভালো করছেন না, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছেন, জিনিসের দাম বেড়েই চলছে। বাট ইফ ইউ ডিড নট গেট দ্য গভর্নমেন্ট মেমো, ইকোনমি ইজ ডুইং গ্রেট, যেটি আপনারা অন স্ক্রিনে দেখছেন। প্রাইমারিলি একেবারে অন্যতম একটি কারণ হচ্ছে স্ট্রং কনজিউমার, আপনি আমি ভোক্তা। সো এটাই হচ্ছে আরেকটি জিনিস, দ্যাটস দ্য থিং। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, যদি একটু চিন্তা করেন একটু বসে, যদি গভর্নমেন্ট রিপোর্টিং যেটি আমরা দেখছি সাচ এ স্ট্রং ইকোনমিক অ্যাক্টিভিটি, তাহলে কেন তারা ইন্টারেস্ট রেট কমাবেন? Why are they going to cut interest rates at all? কর্মসংস্থানের রিপোর্ট ভালো, ইউএস জব নতুন করে 2,27,000 যোগ করেছে, বেতন ভাতা বাড়ছে, জিডিপি বাড়ছে, এমন অবস্থায় কোনো দেশই ইন্টারেস্ট রেট কাটে না, অর্থাৎ কমায় না। সো ওয়াই আর দে কাটিং দ্য ইন্টারেস্ট রেট অ্যাট অল? কেন কাটছেন? সো দ্যাটস দ্য ন্যারেটিভ। এটি হচ্ছে তাদের ব্যাখ্যা যে ইটস বিকামিং এ স্টোরি। যেই স্টোরিটা তারা সেল করছেন, ফেডারেল রিজার্ভের কথা বলেন, সরকার যারা আছেন হোয়াইট হাউসে, তারা যে বলছেন যে এখন ইন্টারেস্ট রেট কাটা উচিত এই কারণে সেই কারণে, কিন্তু যখন প্রবৃদ্ধি এই হারে স্ট্রং থাকে, এই হারে অর্থনীতি বলিয়ান থাকে, তখন কোনো দেশ ইন্টারেস্ট রেট কমায় না। কমায় যখন দুর্বল হয়ে আসে লেবার সেক্টর, দুর্বল হয়ে আসে অর্থনীতি, দুর্বল হয়ে আসে জিডিপি। কিন্তু এই ব্যাখ্যাটি আমরা পাচ্ছি ফেডারেল গভর্নমেন্টে, ইটস বিকামিং এ স্টোরি দ্যাট ইজ মোর ডিফিকাল্ট টু সেল। এ স্টোরি সাধারণ মানুষ যারা আছেন তারাও পাত্তা দিবেন না, এবং এই কারণে দ্যাটস ওয়াই উই সি, আমরা যে মার্কেট এক্সপেকটেশন যেটি দেখছি, খুব একটা আহামরি কোনো এক্সপেকটেশন দেখতে পাচ্ছি না। উই আর সিইং দ্য এক্সপেকটেশন নট সো গ্রেট, বাট ডিসপাইট স্ট্রং ইকোনমিক ফিগার্স, এই অর্থনীতির যে থাকা সত্ত্বেও, আই মিন দ্য মার্কেট এক্সপেকটেশন অফ দ্য ইন্টারেস্ট রেট যেটি আছে সেটি খুব শক্ত, 85% উপরে বলছেন যে ইন্টারেস্ট রেট কমে আসবে। ওকে, সো লেটস টেক এ লুক এট আরেকটি দেখি এখন, যেটি আপনারা দেখছেন। দিস ইজ স্টেটমেন্ট ফ্রম দ্য হাউস বাজেট কমিটি চেয়ারম্যান জোডি অ্যারিংটন। বাজেট কমিটি হাউসের, ইউএস স্টেট হাউস অফ রিপ্রেজেন্টেটিভের বাজেট কমিটির যে চেয়ারম্যান আছেন জোডি অ্যারিংটন, এটি হচ্ছে তার স্টেটমেন্ট। সো কংগ্রেসম্যান জোডি অ্যারিংটন উনি যেটি বলছেন, উনি বলছেন এরকম তার কথায়, while growth is improving, যদিও আমরা দেখছি যে গ্রোথ প্রবৃদ্ধি বাড়ছে, we must keep an eye on inflation, আমাদেরকে ইনফ্লেশনের দিকে খেয়াল রাখতে হবে। things are more fragile than they appear, যতটা শক্ত মনে হচ্ছে অবস্থা দৃষ্টে অর্থনীতি, এটি কিন্তু তার চেয়ে অনেক বেশি ভঙ্গুর, এটি তার কথা। অলরাইট, সো লেটস টেক এ লুক অ্যাট মোস্ট রিসেন্ট ইনফ্লেশন রিপোর্ট। আমরা পরবর্তী চার্ট যেটি দেখব, মোস্ট রিসেন্ট একেবারে সম্প্রতি যে 2 সপ্তাহ আগে ইনফ্লেশন রিপোর্ট বেরোলো, এটি আপনারা অন স্ক্রিনে দেখছেন। সো দ্য ফেডারেল রিজার্ভ তারা মাপেন এই তাদের যে দে লাইক টু গেজ দেয়ার প্রোগ্রেস, তাদের যে প্রবৃদ্ধির বিভিন্ন প্রোগ্রেস তারা মাপ করে থাকেন, চাবিকাঠি যেটি তাদের ইয়ারস্টিক আমরা বলে থাকি, মাপ করার গেজ, এই ইনফ্লেশনটি মাপ করার, সেটি হচ্ছে তারা ব্যবহার করে থাকেন পিসি ইনফ্লেশন, যেটি আপনারা দেখছেন অন স্ক্রিনে। দ্য রিপোর্ট কেম আউট লাস্ট উইক, গত সপ্তাহে। ওকে, এবং এইটি যা আশাবাদ ব্যক্ত করা হয়েছিল, ইট মেট দ্য এক্সপেকটেশন 2.3%, অ্যান্ড দ্য পিসিই কোর ইনফ্লেশন এসেছে 2.8%। সো দে ওয়ার নট বিগ সারপ্রাইজ, কোনো খুব বড় কোনো সারপ্রাইজ এখানেও ছিল না, যা এক্সপেক্ট করা হচ্ছিল তার কাছাকাছি এসেছে ইন দ্যাট রিপোর্ট যেটি আপনারা এখন দেখছেন অন স্ক্রিনে। দ্যাট অল উই ডিড নট সি এনি বিগ চেঞ্জেস, আমরা কোনো বড় পরিবর্তন দেখিনি ফর মার্কেট এক্সপেকটেশন টু রেট কাটস, অ্যান্ড যা আপনারা বলতে পারেন। And just so you know, ফেডারেল রিজার্ভ তারা রিলিজ করেছেন তাদের মিটিং মিনিটস, ওকে, দেয়ার লাস্ট মিটিং মিনিটস, যেটি আপনারা অন স্ক্রিনে এখন দেখছেন। সো দিস গোজ ওভার, এটি হচ্ছে এমন একটি মিটিং যেখানে তারা কথা বলেন বিহাইন্ড ক্লোজ ডোর, আমরা বলে থাকি রুদ্ধদ্বার আলোচনা বা মিটিং, তারপরে তারা এই এফওএমসি সামারি প্রকাশ করে থাকেন অ্যাট দেয়ার লাস্ট মিটিং। সো নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট, যেটা হচ্ছে ফেডারেল ইনফ্লেশন, দ্য ফেড ইনফ্লেশন টু কাম ডাউন টু 2%। তারা বলছেন ইনফ্লেশন দুঃখিত,
অর্থাৎ মুদ্রাস্ফীতি অথবা জিনিসপত্রের দাম যে হুড় করে বাড়ছে, এইটির রেট কমে আসছে 2%-এর দিকে। অ্যান্ড দে ইন্ডিকেটেড তারা দেয়ার মোর রেট কাট উইল হ্যাপেন। এই সামারি যদি পড়ে থাকেন, তারা বলছেন যে ইনফ্লেশন কমে আসছে, তাদের যে লক্ষ্যমাত্রা আছে 2% সেই দিকে, এবং তারা এখন ঝুঁকেছেন আরও ইন্টারেস্ট রেট কমানোর জন্য। দ্য রেট কাট উইল হ্যাপেন, মোর রেট কাট উইল হ্যাপেন। হাউএভার, তারা বলছেন যে এই রেট কাট আসবে, অর্থাৎ ইন্টারেস্ট রেট আরও কমানো হবে, কিন্তু কমানো হবে খুব ধীর গতিতে, এ গ্র্যাজুয়াল পেস। ওকে, সো যদি আপনি সব কিছু একত্র করেন, ইফ ইউ পিস অল দিস টুগেদার, তাদের নেক্সট মিটিং যেটি হবে সেটি হচ্ছে ডিসেম্বরের 18 তারিখে। মার্কেট এক্সপেকটেশন, পুনরায় বলছি, 86.9%। আজ দুপুরে যখন দেখছিলাম এই অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগে ইস্টার্ন টাইম জোনে যারা আছেন, আমি বলবো প্রায় 20 মিনিট আগে যখন আছে অনুষ্ঠান শুরু হওয়ার আগে, তখন সেটি পৌঁছেছে 87.1%। সো মার্কেট এক্সপেকটেশন 87.87% মানুষ মনে করছেন যে ইন্টারেস্ট রেট কমতে যাচ্ছে। দ্য মেজরিটি অফ দ্য অ্যানালিস্ট যারা আছেন, বিশেষজ্ঞ যারা আছেন, তারাও এই ব্যাপারে একমত পোষণ করেন উইথ দ্য মার্কেট এক্সপেকটেশন। মার্কেটের যে এক্সপেকটেশন আছে, অর্থনীতিবিদরা তাদের সাথে একমত পোষণ করেন, এবং ফেডারেল রিজার্ভ এমন কোনো কিছুই বলেননি, দে হ্যাভ নট সেড এনিথিং টু কন্ট্রাডিক্ট দিস এক্সপেকটেশন। যে আশাবাদ ব্যক্ত করছে মার্কেট এবং অর্থনীতিবিদরা, তার বিপরীতে কোনো কথা বলেননি ফেডারেল রিজার্ভ। সো মোস্ট লাইকলি সম্ভাবনা খুবই বেশি, ইয়েস, যে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমাতে যাচ্ছে, এবং কত শতাংশ? 0.25%, অর্থাৎ 25 বেসিস পয়েন্ট এই মাসে আবার কমতে যাচ্ছে। দিস ইজ এ গুড নিউজ যারা বাড়ি ক্রয় করতে যাচ্ছেন, গাড়ি কিনতে যাচ্ছেন, রিফাইন্যান্স করতে যাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। সো দিস উইল ড্রপ দ্য ফেডস ফান্ডস ইন্টারেস্ট রেট যেটি আছে সেটি কমে আসবে কোথায়? 4.75%। এখন যেটি আছে সেখান থেকে নেমে আসবে 4.5%। দ্য ফেডস লং টার্ম গোল, ফেডারেল রিজার্ভ যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে সেটি হচ্ছে ব্রিং দ্য ফেডস ফান্ড ইন্টারেস্ট রেট যেটি এখন আছে 4.75%, সেটিকে 3.0% নিয়ে আসতে চান। দিস ইজ দেয়ার লং টার্ম গোল। হাউএভার, যেটি আপনারা কয়েকবার দেখলেন বিভিন্ন জিনিস, তারা এটি করতে চান পর্যায়ক্রমে, স্লোলি, গ্র্যাজুয়ালি। সো এটি হচ্ছে আরেকটি জিনিস। কাটিং ইন্টারেস্ট রেট, যদি আপনারা মনে রাখবেন যে ইন্টারেস্ট রেট যখন কাটা শুরু করেন এটি কিন্তু ইনফ্লেশনারি, অর্থাৎ ইন্টারেস্ট রেট যদি কম থাকে তখন কিন্তু ইনফ্লেশন বেড়ে যায়। তার উপর যদি ইন্টারেস্ট রেট তারা খুব অ্যাগ্রেসিভলি কমাতে থাকেন, তাহলে কিন্তু ইটস গোয়িং টু ইনক্রিজ দ্য চান্স অফ ইনফ্লেশন। ইনফ্লেশনের যে বাড়ার সম্ভাবনা সেটি বাড়বে অবশ্যই, কিন্তু তখন বেড়ে যাবে, ইট উইল রিঅ্যাক্সেলারেট ভেরি হার্ড, খুব দ্রুত বাড়া শুরু করবে। অ্যান্ড অফকোর্স এটি তারা চান না, ফেডারেল রিজার্ভ। অফকোর্স দে ডোন্ট ওয়ান্ট দ্যাট। ওকে, সো অ্যাজ লং অ্যাজ যে পর্যন্ত জিডিপি যে প্রবৃদ্ধির হার দেশের আমেরিকার, এইটি যদি কোনো বড়সড় গর্তে না পড়ে যায়, বিরাট কোনো গর্তে, অথবা আনএমপ্লয়মেন্ট খুব দ্রুত বাড়তে শুরু না করে, রিয়েলি দের ইজ নো রিজন, কোনো কারণ নেই ফর দ্য ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট না কাটার। এবং কাটার কতখানি? যদি এই দুটি হয়, যে দুটির কথা উল্লেখ করলাম, আনএমপ্লয়মেন্ট খুব দ্রুত বাড়তে শুরু করে, অথবা জিডিপি আবার ঋণাত্মক হয়ে যায়, তাহলে এই দুটি যদি সংমিশ্রণ ঘটে, তাহলে ইন্টারেস্ট রেট খুব দ্রুত কমে আসবে, কাটতে বাধ্য হবেন ফেডারেল রিজার্ভ অ্যাগ্রেসিভলি। এই দুটি একসাথে কিছু না হয়ে থাকে, তারা ইন্টারেস্ট রেট কমাবেন, কিন্তু স্লো। সো রাইট নাও, এই মুহূর্তে এভরিথিং ইজ কাম। আপনারা যারাই দেখছেন, যেখান থেকে দেখছেন, লাইব আবদুল্লাহ বলছেন মাই ফেভারিট চাইল্ড টিবিয়ান। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। ওকে, সো এই মুহূর্তে যেটি বলছিলাম, এই মুহূর্তে আপনারা জানেন নতুন সরকার, নতুন প্রশাসন হোয়াইট হাউসে যাচ্ছেন জানুয়ারির 20 তারিখে। বর্তমান প্রশাসন চলে যাবেন। অনেকটা স্থবির অবস্থা অথবা শান্ত দেখতে পাচ্ছি আমরা এই ফ্রন্টে, অর্থনীতির ফ্রন্টে। রাইট নাও এভরিথিং ইজ কাম, বাট হু নোজ হাউ লং। এই শান্ত পরিস্থিতি কতদিন এরকম থাকবে, কতদিন থাকবে? এই যে খামনেসটি আছে, everything looks calm, that's true, but
who knows how long this period of calmness will last. এই যে অবস্থা তৈরি হচ্ছে আমরা জানি না এটি কোন দিকে যাবে, কাজেই এটি ঝড়ের পূর্বাভাসও হতে পারে। এনিওয়ে, আমরা টিবিএনের পক্ষ থেকে আপনাদেরকে সবসময় অবগত করে থাকি, আমরা চোখ রাখছি। দিজ আর জাস্ট ইন্ডিকেশনস। ওকে, কেউ জানে না। আপনারা যেরকম অনুমান করছেন, অনুমান করার চেষ্টা করছেন, আমরা সেরকম অনুমান করার চেষ্টা করছি। তফাৎ একটি, আমাদের হাতে রিপোর্ট আসে যেটি নিয়ে আমরা বসি এবং সেটি বিশ্লেষণ করে থাকি। বাট নোবডি নোজ দ্য ডিউরেশন, কতদিন এরকম চলবে, কতদিন পর এরকম থাকবে। অ্যান্ড অফকোর্স ফেডারেল রিজার্ভ যেটি আছে, তাদের মনিটারি পলিসি, অর্থনৈতিক যে পলিসি তারা নিয়ে থাকেন, বলা হয়ে থাকে মনিটারি পলিসি। ইট ইজ সো ইম্পর্টেন্ট। এটি সবসময় অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইট এফেক্টস মর্গেজ রেট। তাদের ইন্টারেস্ট রেটের যে পলিসিটা আছে, মনিটারি পলিসি, অর্থনৈতিক পলিসি, এটির এফেক্ট পড়ে মর্গেজ রেটের উপর, দ্য স্টক মার্কেট, দ্য বিটকয়েন, দ্য ক্রিপ্টো, ইনফ্লেশন, জিডিপি, আনএমপ্লয়মেন্ট ইত্যাদি ইত্যাদি সব কিছুতে এটা টাচ করে। সো ইট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ গোয়িং অন। আমাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা সবাই অ্যাটলিস্ট খেয়াল রাখি কী হচ্ছে, হোয়াট ইজ গোয়িং অন উইথ দ্য ফেডারেল রিজার্ভ, স্পেশালি ইন্টারেস্ট রেট। সো এই ছিল ইন্টারেস্ট রেট অ্যান্ড আনএমপ্লয়মেন্টের আপডেট। আমি আশা করি আমি আপনাদের কাছে যথেষ্ট তথ্য তুলে ধরতে পারছি, বাট বরাবর মতোই বলবো, আই উইল কিপ ইউ আপডেটেড। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে আপডেট রাখার, কারণ এই আপডেট থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, সো এখন আরেকটি, যেটি তৃতীয় পর্যায়ে আসবো, হ্যাঁ তৃতীয় অংশটি আসবো, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাই দ্য ওয়ে, তার আগে আমি শেষ করার আগে আমি যে জিনিসটা তুলে দেবো, আমি গত সপ্তাহে না তার আগের সপ্তাহে যখন অনুষ্ঠানটি করছিলাম, একটি পর্যায়ে ইমিগ্রেশনের কিছু আপডেট দিতে গিয়ে আমি বলেছিলাম I-130 যারা অ্যাপ্লাই করেছেন তাদেরকে কিন্তু খুব সতর্ক থাকতে হবে, বিকজ ট্রাম্প প্রশাসনের 2016 সালের যে নীতিটি আছে, এটির কারণে অনেক দীর্ঘায়িত হয়েছিল অনেকের অ্যাপ্লিকেশন, এবং অনেক ইচ্ছাকৃত অনেক ডিলে তৈরি করা হয়েছিল। সেটি হতে যাচ্ছে, এবং তার 5টি মূল জিনিস আমি তুলে ধরেছিলাম। আমি আজ দেখছিলাম, আই এম নট অ্যান অ্যাটর্নি, তো তারপরে আমার অ্যাক্সেস আছে AILA, AILA, আমেরিকান ইনস্টিটিউট অফ ল অ্যাসোসিয়েশন। ইটস এ নন প্রফিট। মেম্বার হতে হবে আপনাকে সেখানে, এবং ফুল মেম্বার হতে হলে আপনাকে একজন লয়ার হতে হবে। তো আই এম নট এ ফুল মেম্বার, আই এম এ মেম্বার। সেখান থেকে আমি যথেষ্ট জিনিস আপনাদের কাছে তুলে ধরি। ওকে, নাও সেই অংশতে কিছুক্ষণ পরে আমি তুলে ধরবো। যে তার আগে একটি রুল পরিবর্তন হয়েছে, দ্য গভর্নমেন্ট রুল, যেটি জাজ বলছেন এটি হচ্ছে অসাংবিধানিক, কিন্তু তার সাথে আমাদের কি লেনদেন? ওকে, লেনদেনটা হচ্ছে এরকম, BOI রিপোর্ট। সো ইন দিস সেকশন আপনি যদি স্মল বিজনেস ওনার হয়ে থাকেন, মিড সাইজ বিজনেস ওনার হয়ে থাকেন, আপনাদের জন্য আছে রিয়েলি গ্রেট নিউজ। সো দ্য গভর্নমেন্ট ক্রিয়েটেড, সরকার তৈরি করেছেন একটি পলিসি, এটিকে তারা বলছেন যে কর্পোরেট ট্রান্সপারেন্সি অ্যাক্ট, যেটি আপনারা দেখছেন অন স্ক্রিনে। সো এটির মাধ্যমে স্মল বিজনেস ওনার যারা আছেন, আমি নিজেও একজন স্মল বিজনেস ওনার, সো আমাদের মতো যারা আছেন, আপনারা যারা ছোটোখাটো, যে কোনো ধরনের ছোটোখাটো, আপনি যেমন যদি একটি LLC থাকে, আপনাকে কি করতে হতো? আপনাকে রিপোর্ট করতে হতো। ইউ হ্যাভ টু রিপোর্ট দ্য ওনার্স ইন দ্য US। আপনি যদি আমেরিকা থেকে থাকেন, আপনার কর্পোরেশন এখানে, রিপোর্ট দেয়ার পার্সোনাল ইনফরমেশন, আপনার পার্সোনাল ইনফরমেশন রিপোর্ট করতে হতো। এই ফাইন্যান্সিয়াল কী কারণে? যাতে কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইম না হয়, to report this to stop preventing any financial crimes enforcement from network. এটিকে তারা বলছেন ফাইন্যান্সিয়াল ক্রাইম এনফোর্সমেন্ট নেটওয়ার্ক, FinCEN, সরি। ওকে, সো তারা বলেছিলেন যে ডিসেম্বর 31 তারিখ একটি ডেডলাইন ছিল। এখানে যে আপনাকে আপনার সম্পূর্ণ তথ্য দিতে হতো ডিসেম্বর 31 তারিখের মধ্যে। যদি আপনি ফেল করেন, আপনি না করেন, পরবর্তী যদি আপনি না করেন, যেটি অন স্ক্রিনে দেখছেন, দিস ইজ অন দেয়ার পেপার বাই দ্য ওয়ে। ওকে, যদি আপনি ব্যর্থ হন এই রিপোর্ট করতে ডিসেম্বর 31 তারিখের মধ্যে, অর্থাৎ কমপ্লাই করতে ব্যর্থ হন, তাহলে আপনার জরিমানা হচ্ছে $10,000। ছোট, ইভেন আপনি যদি উবার ড্রাইভার হয়ে থাকেন, ইউ হ্যাভ এন LLC অর এস কর্পোরেশন, $10,000 জরিমানা, ফাইন, এবং তার সাথে অ্যাডিশনাল $591 পেনাল্টি প্রতিদিনের জন্য, 2 বছর এবং 2 বছরের জেল।
পেনাল্টি কতদিন চলতে থাকবে? প্রতিদিন চলতে থাকবে যে পর্যন্ত আপনি ফিল আপ না করবেন, এবং তারপর যদি আপনাকে ধরা হয় আপনার জেল হবে, 2 বছর জেল হবে, 2 years জেল, আপ টু 2 years প্রিজনমেন্ট। সো আমি শুধু আপনাকে এইটুকু বলতে চাই যে তাদের লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছিল, সরকারের ফেডারেল গভর্নমেন্টের লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছিল স্মল বিজনেস। কেন? আই ডোন্ট নো। একটি দেশের প্রাণকেন্দ্র হচ্ছে অনেকগুলি জিনিসের মধ্যে স্মল বিজনেস। তারা টার্গেট করেছেন স্মল বিজনেসের, কারণ লার্জ কোম্পানি যারা আছে, বড় বড় মাল্টি-মিলিয়ন ডলার কোম্পানি যারা $5 মিলিয়ন উপরে আয় করে থাকেন বাৎসরিক, তাদেরকে এক্সাম্পট করা হয়েছিল, তাদেরকে খালাস দেওয়া হয়েছিল, তাদেরকে অব্যাহতি দেওয়া ছিল। দে ওয়ার এক্সাম্পট, তাদেরকে এটি করতে হবে না। দে ডিডন্ট হ্যাভ টু ডু দিস। সো এই কারণে এটি নিয়ে যথেষ্ট সমালোচনা তৈরি হয়েছিল, আলোচনা তৈরি হয়েছিল, সো মেনি কমপ্লেইন্টস, এবং অনেকে বলছিলেন যে গভর্নমেন্ট ওভাররিচ হচ্ছে সরকার সব জায়গায় নাক গলাচ্ছেন, সিম্পল ভাষায়। সো এবং অনেকেই কমপ্লেনের সাথে বলছিলেন যে দিস ইজ গভর্নমেন্ট ওভাররিচ অ্যান্ড ইট ইজ আনফেয়ার, আমি তাই মনে করি, আমি ওই দলের লোক। নাও হিয়ার ইজ দ্য গ্রেট নিউজ, ওকে, যেটি আপনারা এখন দেখছেন, এটি হচ্ছে দ্য ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিপেন্ডেন্ট বিজনেস। তারা এইটিকে নিয়ে গেছেন কোর্টে, টেক্সাসের একটি কোর্টে। সো দ্য ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিপেন্ডেন্ট বিজনেস টুক দিস টু দ্য কোর্ট ইন টেক্সাস। প্লেইন্টিফ যিনি দাবি করছেন, ওকে, প্লেইন্টিফ হচ্ছে টেক্সাসের টপ খাপ শাপ, ইয়েস, যেটি লেখা আছে সেখানে। সো গতকালের আগের দিন এই কেসটি তারা নিয়ে গেছেন কোর্টে, ডে বিফোর ইয়েস্টারডে, এবং দে রুলড ইট ওয়াজ এ ভায়োলেশন। কোর্ট রুল করেছেন যে এটি একটি ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধানের পরিপন্থী, সংবিধানের ভায়োলেশন হয় এই রুলটির মাধ্যমে। অ্যান্ড দে ইম্পোজড এ নেশন ওয়াইড ইনজাংশন। এই কোর্ট এটিকে সংবিধানের পরিপন্থী বলেছেন এবং বলেছেন আমি এখানে একটি ইনজাংশন বসালাম দেশব্যাপী, নেশন ওয়াইড। সো দ্য জাজমেন্ট সেড, জাজমেন্ট দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে দ্য কর্পোরেট ট্রান্সপারেন্সি অ্যাক্ট, এটি যেটি আছে এটি ওভারস্টেপ করছে অথবা অযথাই নাক গলাচ্ছে ইন দ্য কনস্টিটিউশনাল বাউন্ডারি অফ দ্য রেগুলেশন। কনস্টিটিউশন, সাংবিধানিক যে বাউন্ডারিটি আছে, যে দাগটি আছে, পরিসীমাটি আছে, সেটি বাইরে তারা হাত দিচ্ছেন। বিজনেস রেগুলেশন যেটি আছে নর্মালি, সেটি আসলে পরে উইথিন দ্য জুরিসডিকশন অফ দ্য স্টেটস অ্যান্ড লোকাল অথরিটিস, যে কোনো স্টেটে, কারণ আপনি যখন কোনো বিজনেস খোলেন এটা স্টেটের আন্ডারে খোলেন। সো বিজনেস রেগুলেশন এটি আসলে পরে জুরিসডিকশন, অর্থাৎ বিচার কার্যের যে এরিয়াটি আছে, এটি পরে স্টেট এবং লোকাল অথরিটি অ্যান্ড নট দ্য ফেডারেল। এটি ধারা বা এটি কোনো মতেই ফেডারেলের কোনো কাজ না, কারণ আপনি যখন বিজনেস করেন কোনো ফেডারেল সংস্থাতে যেয়ে খোলেন না, স্টেট সেক্রেটারি অফ স্টেটে খোলেন আপনি। সো পরবর্তী চার্টটি যদি আমরা দেখি, যেটি আপনাকে জানতে হবে, হিয়ার ইজ হোয়াট ইউ নিড টু নো। যদি আপনি স্মল বিজনেস ওনার হয়ে থাকেন, যে কোনো বিজনেস ওনার হয়ে থাকেন, ছোটোখাটো এস কর্পোরেশন, LLC, ইন্ডিভিজুয়াল কর্পোরেশন অর প্রোপ্রাইটারি বিজনেস, পার্টনারশিপ, যেটি হয়ে থাকে, ছোটোখাটো যদি হয়ে থাকে, আপনাকে এখন BOI রিপোর্ট ফাইল করার দরকার নেই। ইউ ডোন্ট হ্যাভ টু ফাইল ইউর BOI রিপোর্ট উইথ ফিনসার। ইউ ডোন্ট নিড টু, আপনাকে এটি করতে হবে না। এটি অনেক বড় একটি রিলিফ। আপনারা যারা জানতেন না তাদের জন্য অনেক ভালো কথা, যারা জানছেন এবং চিন্তিত ছিলেন, ইউ হ্যাভ এ গুড নিউজ। হাউএভার দ্য ফেডারেল গভর্নমেন্ট এটি কি করতে পারেন, তারা চেষ্টা করবেন এটিকে প্রতিরোধ করা। দে উইল ফাইট উইথ দিস অ্যাপিল, তারা অ্যাপিল করতে পারেন আফটার দ্য পটেনশিয়াল অ্যাপিল, কারণ আমরা এখনো জানি না যে অ্যাপিল করেছেন কিনা। যদি পটেনশিয়ালি হয়তো বা তারা অ্যাপিল করতে পারেন, যদি বোথ পার্টিজ, প্লেইন্টিফ এবং ফেডারেল গভর্নমেন্ট, যদি স্যাটিসফাইড না হয়ে থাকেন, তাহলে তারা কিন্তু এটিকে নিয়ে যেতে পারেন সুপ্রিম কোর্টে। দে ক্যান টেক ইট টু দ্য সুপ্রিম কোর্ট। হাউএভার ফর নাও, এখনকার মতো, আনলেস এ কোর্ট স্টপস দ্য ইনজাংশন, যদি আরেকটি কোর্ট এসে বলে না এই ইনজাংশনটা ঠিক হয়নি, ইনজাংশন থামানো দরকার, যদি আরেকটি কোর্ট এসে এরকম কিছু না বলে, সেই পর্যন্ত না, ইউ ডো নট নিড টু ফাইল ইউর BOI রিপোর্ট। আপনাকে এই BOI রিপোর্ট ফাইলের প্রয়োজন নেই। সো দ্য রিজন ওয়াই জাজমেন্ট মাজান্ট, আপনারা যেটি দেখছিলেন কিছুক্ষণ আগে অন স্ক্রিনে, যে কারণে জাজ মাজান্ট এই ইনজাংশনটি দিয়েছেন, তার কারণ হচ্ছে
উনি বলছেন দিস ওয়াজ এ ভায়োলেশন অফ ফোর্থ অ্যামেন্ডমেন্ট, এটি হচ্ছে ফোর্থ অ্যামেন্ডমেন্টের ভায়োলেশন, অর্থাৎ সংবিধানের কতগুলি 10টি অ্যামেন্ডমেন্ট আছে, তার মধ্যে একটি অ্যামেন্ডমেন্ট হলো ফোর্থ অ্যামেন্ডমেন্ট সংশোধনী, সেটির ভায়োলেশন করে। গিভেন দ্য এক্সপেন্সিভ পার্সোনাল ইনফরমেশন দ্যাট ওয়াজ রিকোয়ার্ড, যেই ইনফরমেশন যেটি প্রয়োজন নেওয়া হচ্ছিল এখানে, তার কারণে তার কাছে মনে হচ্ছে ইটস এ ভায়োলেশন। দ্য ফোর্থ অ্যামেন্ডমেন্ট, দ্য ফোর্থ অ্যামেন্ডমেন্ট প্রোটেক্টস, ফোর্থ অ্যামেন্ডমেন্ট কি আমাদেরকে কি থেকে রক্ষা করে? পিপল ফ্রম আনরিজনেবল সার্চেস, অর্থাৎ আপনাকে যে কেউ কোনো সরকারি সংস্থা এসে কোনো কারণ ছাড়াই সার্চ করতে পারে না, আপনার কোনো কারণ ছাড়াই সরকার আপনার সম্পত্তি সিজ করতে পারে না। দিস ইজ ফোর্থ অ্যামেন্ডমেন্ট। The government, the Fourth Amendment protects people from unreasonable searches and seizures by the government. And the companies, যে কোম্পানিগুলো আছে রেজিস্টার্ড আন্ডার দ্য স্টেট ল, যে কোনো কোম্পানি, স্মল বিজনেসেস, সব কোম্পানি কিন্তু রেজিস্টার হয়ে থাকে স্টেট ল এর মাধ্যমে। এই ইনফরমেশন যদি আমরা ফেডারেল সরকারকে দিই, গিভিং ইনফরমেশন টু দ্য ফেডারেল গভর্নমেন্ট, যার মাধ্যমে কি হবে, ক্রিয়েটস এ নিউ ফর্ম অফ ফেডারেল পাওয়ার, ফেডারেল সরকারের কাছে আরো পাওয়ার চলে যাবে। দেয়ারফর এই কারণটাতেই জাজ বলছেন এটি অসাংবিধানিক, এবং এই সব কারণে এই কমপ্লায়েন্স রক্ষা করতে গেলে ছোট স্মল বিজনেস তারা মারা যাবে, কারণ এটি রক্ষা করতে গেলে অনেক রকম খরচ করতে হবে তাকে, এবং ইট উইল কস্ট আ লট, দ্য কমপ্লায়েন্ট কস্ট টু দ্য স্মল বিজনেসেস। এবং একটি বড় সংস্থার রিপোর্ট বলছে আমেরিকার সব ছোট কোম্পানি যদি এটির সাথে কমপ্লায়েন্সে যায়, তাদের সম্মিলিত খরচ এসে দাঁড়াবে বাৎসরিক $22 বিলিয়ন। এবং তথাপি তারা বলছেন আরেকটি ব্যাপার, যে এই ইনফরমেশন যখন ফেডারেল গভর্নমেন্টের কাছে যাবে, এই ইনফরমেশন সেফগার্ড কিভাবে করবে ফেডারেল গভর্নমেন্ট, এটি তারা প্রমাণ করেননি। দে ক্যানট প্রোটেক্ট দ্য পার্সোনাল ইনফরমেশন। সো আমি জানি ব্যাপারটি একটু জটিল, অনেকের বুঝতে একটু কঠিন হবে। হাউএভার, okay, so here is my opinion. আমার ওপিনিয়ন হচ্ছে I believe that this is a big win. আমি মনে করি এটি একটি বড় উইন, যারা স্মল বিজনেস ওনার আছেন আমার মতো আপনার মতো, আমি মনে করি থ্যাংক গুডনেস আসলে, কারণ এটি করা খুব কঠিন ব্যাপার, এবং সেখানে রং ইনফরমেশন থাকলে আরও ভয়ানক ব্যাপার হতো। সো আমি এই ব্যাপারটি ইতিপূর্বে আপনাদের কাছে তুলে ধরেছি অন্য একটি প্রোগ্রামে, এবং আমি বলেছিলাম যে এই জিনিসটি সম্পূর্ণ বোগাস, এটি দরকার নেই, এটি আননেসেসারি। এনিওয়ে, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ইজ কামিং ইন, নতুন অ্যাডমিনিস্ট্রেশন আসছেন হোয়াইট হাউসে, এবং আমি সত্যি সন্দিহান যে উনি এই জিনিসটার অ্যাপিল করতে, উনার গভর্নমেন্ট, উনার যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, তারা এই জিনিসটির চ্যালেঞ্জ করবেন। আই সিরিয়াসলি ডাউট ইট। তার অন্যতম একটি কারণ হচ্ছে না, ট্রাম্প ইজ অল অ্যাবাউট ডিরেগুলেশন, উনি নিয়ম নীতি কমাতে চান। ওকে, অ্যান্ড সো আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে টেক্সাসে যে কাজটি হয়েছে অত্যন্ত ভালো কাজ হচ্ছে। থ্যাংক ইউ, সামবাডি ডিড ইট। আমি মনে করি দিস ইজ এ ভেরি গুড থিং, এবং খুবই প্রয়োজনীয় ছিল। সো এই হলো BOI রিপোর্টের আপডেট। এখন যে কি টেক অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি ইমিগ্রেশন ইন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, আমি এটি 2 সপ্তাহ আগে বলেছিলাম, ছোট্ট করে তুলব কারণ হাতের সময় খুবই কম। আইলা, আমেরিকান ইনস্টিটিউট অফ লয়ার্স অ্যাসোসিয়েশন, তাদের কাছে চিঠি এসেছে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ফ্যামিলি বেসড ইমিগ্রেশনের ক্ষেত্রে কি করতে যাচ্ছেন। ওকে, সো ফারহানা রহমান সুমা, ধন্যবাদ আপনাকে। ওকে, তারা ডিলে করবেন সব কিছুতে, কোনো সন্দেহ নেই। ম্যারেজ কেসে ফ্রড অনেক বেশি করে দেখা হবে। ফ্যামিলি কেসে যে কোনো টেকনিক্যাল জিনিস থাকবে সেটি তারা খুঁটিয়ে দেখবেন, এবং ছোট ছোট কারণে সে নোটিস টু ইন্টেন্ড অথবা অযথায় চিঠি পাঠাবেন, সময় ক্ষেপণ করবেন যদি নোটিস টু ইন্টেন্ড পাঠাতে না পারেন। এই সমস্তই হতে যাচ্ছে। যেটি নিয়ে আমি খুব বেশি উদ্বিগ্ন সেটি হচ্ছে ট্রাম্পের সময় আপনাদের মনে আছে যে একটি রুল এসেছিল পাবলিক চার্জ, এইটি হতে যাচ্ছে কিনা এই ব্যাপারে আমি চোখ রাখছি, এবং এটি যদি হয় তাহলে হবে মহাবিপদ অনেকের জন্যেই। হওয়া কি সম্ভব? ইয়াস। না হলে খুবই ভালো হয়, ইয়াস। কাজেই এটি আমি নিয়ে স্পেকুলেশন এই মুহূর্তে করবো না, কারণ এটি
বেশ জটিল ব্যাপার, এটি কাগজপত্র আমাদের হাতে আসতে হবে। কিন্তু আমি আপনাদের কাছে বলবো, যার যেরকম আছে আগামী 2 মাস 3 মাসের মধ্যে যাদের ইন্টারভিউ আছে, যা কিছু করার আছে, রিনিউ করার আছে, যেই ফাইলগুলো সাবমিট করার আছে একদম শেষ পর্যায়ে আছে, যাদের এইজ আউটের সম্ভাবনা আছে, সব কিছু যত দ্রুত সম্ভব করার চেষ্টা করুন। আপনাদের কি সব রাস্তা বন্ধ হয়ে যাবে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসলে? না, কিন্তু দীর্ঘায়িত হবে এবং অনেকের ক্ষেত্রে ডিনায়ও হতে পারে। কাজে এই ব্যাপারটি তো চোখ রাখছি। আমি আশা করবো এই পরবর্তী অনুষ্ঠানগুলোতে এটি আরও ব্যাপকভাবে তুলে ধরার জন্য। আজকে এই পর্যন্তই থাকলো। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। কিছুক্ষণ পর শুরুতে যাচ্ছে আওয়ার ডেমোক্রেসি, দেখা হবে সেখানে। শুভরাত্রি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।